কোন ওয়ার স্ট্র্যাটেজিতে মাত্র ২৪ ঘন্টার মধ্যে পাকিস্তানের ভূখণ্ডে চলে আসবে ভারতীয় সেনাবাহিনীর হাতে? মার্কিন গবেষণাপত্রে কি চাঞ্চল্যকর দাবি করা হয়েছে ভারতের সেনার এই নতুন ওয়ার স্ট্র্যাটেজি সম্পর্কে? আতঙ্কিত পাকিস্তান কিভাবে ভারতকে প্রতিরোধ করতে চাইছে? ভারতের এই নতুন ওয়ার স্ট্র্যাটেজি কতটা ভয়ঙ্কর? নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। আপনাদের সকলকে স্বাগত জয় হিন্দের আরও একটা নতুন এপিসোডে। সাম্প্রতিক কিছু স্যাটেলাইট পিকচার বা স্যাটেলাইট ইমেজ এবং অন্যান্য যে গোয়েন্দা সোর্সেস থেকে কিছু ইনফরমেশন ভারতীয় গোয়েন্দারা পাচ্ছেন, সেই ইনফরমেশনে দেখা যাচ্ছে যে পাকিস্তান পাক ইন্ডিয়া যে বর্ডার আছে, সেই বর্ডার বরাবর তাদের যে সিকিউরিটির যে অ্যারেঞ্জমেন্ট পুরোপুরি চেঞ্জ করেছে। একদম অন্যভাবে তারা 3 লেয়ার সিকিউরিটি তৈরি করেছে এবং আগে যে ধরনের সাধারণ সিকিউরিটি রাখতো পাকিস্তান, তার থেকে পুরোপুরি চেঞ্জ করে এই নতুন ধরনের 3 লেয়ার সিকিউরিটি তারা সাজিয়েছে। কিন্তু কেন? ইসলামাবাদ কি ভারত থেকে আক্রমণের কোনো বা প্রত্যাঘাতের কোনো ভয় পাচ্ছে, অন্তত অপারেশন সিঁদুরের ফার্স্ট ফেজের পরে? অনেকগুলো আশঙ্কা সামনে আসছে। তার পাশাপাশি আমাদের হাতে আসছে সাম্প্রতিক সময়ে হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গোপন রিসার্চ পেপার, এবং সেই রিসার্চ পেপারে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং আমেরিকার পলিসি মেকারদের মধ্যে অন্যতম একজন ডক্টর ওয়াল্টার সি ল্যাডউইক, তিনি তার রিসার্চ পেপারে দেখিয়েছেন বা বলেছেন যে এই ধরনের কিছু আশঙ্কার কথা তার রিসার্চ পেপারে উঠে এসছে। কি সেই আশঙ্কা? ল্যাডউইকের যে রিসার্চ পেপার তা বলছে যে 2025 সালের ভারত হলো সম্পূর্ণ এক অন্য ভারত, এবং এই ভারত এতটাই পরাক্রমশালী যে কোনো দেশকে নিয়ে ভাবতে বাধ্য বলে তিনি তার রিসার্চ পেপারে বলছেন। আমি আমার অনুষ্ঠানে বলছি না বা আমরা দাবি করছি না, এটা মার্কিন গবেষকের রিসার্চ পেপারে গোপনভাবে উঠে এসছে। এবং রিসার্চ পেপার দাবি করছে যে ভারত নাকি সাম্প্রতিক সময় তাদের ওয়ার স্ট্র্যাটেজিকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে ফেলেছে এবং নতুন এমন ধরনের একটা তারা, অর্থাৎ ভারতবর্ষ ওয়ার স্ট্র্যাটেজিকে ফলো করছে, যেই স্ট্র্যাটেজি অনুসারে অত্যন্ত দ্রুত ভারতীয় সৈন্য পাকিস্তানে সহজেই প্রবেশ করতে পারবে এবং প্রয়োজনে পাকিস্তানের বড় একটা ভূমি নিজেদের অধিকারে নিতে পারবে। কি সেই স্ট্র্যাটেজি যার সম্পর্কে মার্কিন গবেষকের যে রিসার্চ পেপার তার ছত্রে ছত্রে উল্লেখ রয়েছে? জানতে নিশ্চয়ই আগ্রহ হচ্ছে, আমরাও আগ্রহী। প্রথম প্রশ্ন হলো, ভারত এই ওয়ার স্ট্র্যাটেজির পরিবর্তন কেন আনলো? রিসার্চ পেপার, ল্যাডউইকের যে রিসার্চ পেপার তা উল্লেখ করছে যে 2001 সালে যখন সংসদে জঙ্গি হামলা হয়েছিল, সেই সময় জৈশ-ই মোহাম্মদের জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ভারত একটা কাউন্টার অপারেশনে গেছিল। সেটা অনেকে হয়তো জানেন না। সেই অপারেশনের নাম ছিল অপারেশন পরাক্রম, এবং আমাদের সৈন্য সমাবেশ ঘটানো হয়েছিল সীমান্তে। কিন্তু যারা সীমান্তে সেই সময় ছিলেন আমাদের সেনা জওয়ান, তাদের কারোর ক্ষেত্রেই এই কাউন্টার অ্যাটাকের প্রশিক্ষণ ছিল না। অর্থাৎ যদি প্রয়োজন হয় পাকিস্তানে ঢুকে যে অ্যাটাক করার যে প্রশিক্ষণ, তা তাদের ছিল না। এবং পরিবর্তে যাদের এই প্রশিক্ষণ ছিল, সেই মুহূর্তে বা সেই সময় আমাদের দেশে 60,000 সেনা জওয়ানের এই প্রশিক্ষণ বা স্পেশাল কাউন্টার অ্যাটাকের প্রশিক্ষণ ছিল। এই স্পেশাল ট্রুপটা ছিল, স্পেশাল কর্পটা ছিল আম্বালা থেকে শুরু করে বিভিন্ন মথুরা, এই বিভিন্ন অংশে তারা ছিল। ফলে স্পেশাল কর্প যতক্ষণ এসে সীমান্তে পৌঁছলো এবং আমাদের তরফে প্রত্যাঘাতের চিন্তা করা হলো, ততক্ষণে গোটা বিষয়টা পাকিস্তান জেনে ফেলেছে। এবং আমাদের যে প্রাথমিক সেনা সমাবেশ ঘটানো হয়েছিল এবং তারা দীর্ঘ 10 মাস স্ট্যান্ড অফ ছিল, তার জন্য প্রায় $2 বিলিয়ন সেই সময় খরচ হয়েছিল। ফলে এই যে বিগ একটা আর্মি ট্রুপ, যেটা প্রায় 27 দিন পরে সীমান্তে এসে পৌঁছেছিল সেই সময়, সেটা পাকিস্তান জেনে ফেলার পরিপ্রেক্ষিতে আগে থেকেই তারা তাদের সীমান্তে সেনা সমাবেশ ঘটিয়ে দেয়। এবং অত্যন্ত ধূর্ত সেই সময়কার সেনা শাসক এবং পাকিস্তানের দায়িত্বে থাকা পারভেজ মোশাররফ, তিনি 2002-এর জানুয়ারি মাসে একটি প্রেস মিট করে বলে দেন যে তারা জঙ্গি হামলার তীব্র নিন্দা করছেন। ফলে জনমত তারা গঠন করে ফেলেন। ফলে অপারেশন পরাক্রমের যে ফলাফল, তা হয় বিগ জিরো। অপারেশন পরাক্রম পর্যন্ত আমরা যে ওয়ার স্ট্র্যাটেজি ফলো করতাম তাকে বলা হয় সুন্দরজি ডক্ট্রিন। সুন্দরজি ডক্ট্রিনের দুটো প্রবলেম আছে। প্রথম প্রবলেম হলো যে আর্মি ডিপ্লয়মেন্ট অত্যন্ত স্লোলি হয়, ধীরে হয়, এবং দ্বিতীয়ত আর্মি যে ট্রুপটা হয় বিগ সাইজে, 60,000, 70,000, 45,000 সেনাকে নিয়ে এই বিশাল সমাবেশ এগিয়ে যায়। তাদের সময় অনেক বেশি লাগে এবং সেটা ট্র্যাক করা সম্ভব হয়। ফলে সেই সময় থেকেই ভারত ধীরে ধীরে তার ওয়ার স্ট্র্যাটেজি পরিবর্তন শুরু করে।
শেষ পর্যন্ত লাস্ট কয়েক বছর ভারত খুব র্যাডিক্যালি এই ওয়ার স্ট্র্যাটেজিকে চেঞ্জ করে, যেটা ইউএস গবেষকের গবেষণাপত্রে এসছে। প্রশ্ন হলো সেই নতুন ওয়ার স্ট্র্যাটেজি কি, যার পরিপ্রেক্ষিতে খুব দ্রুত পাকিস্তানে আমাদের সেনা সমাবেশ করা সম্ভব এবং 24 ঘন্টার মধ্যে আমাদের সেনা পাকিস্তানের যে কোনো ভূখণ্ডের দখল বা অধিকার নিতে পারবে বলে মার্কিন গবেষক দাবি করছেন। এই নতুন ওয়ার স্ট্র্যাটেজি হলো কোল্ড স্টার ডক্ট্রিন, আরও স্পেসিফিক্যালি বললে ব্লিটজক্রিগ। এই ব্লিটজক্রিগ হলো একটি জার্মান শব্দবন্ধ। ব্লিটজক্রিগের অর্থ হলো বিদ্যুৎ গতিতে আক্রমণ, অর্থাৎ বিদ্যুৎ গতিতে প্রত্যাঘাত করো শত্রু শিবিরে। একটা ছোট্ট ইতিহাস রয়েছে এর সঙ্গে, যে ব্লিটজক্রিগের জন্ম কী করে হলো। যখন প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানরা হেরে গেছে, পরাজিত জাতি, তখন জার্মানদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের নামই ব্লিটজক্রিগ। তার কারণ হলো 1933 সালে ফ্রান্স যখন প্রচণ্ড গতিতে এগোচ্ছে, তখন তারা প্রায় $9 বিলিয়ন দিয়ে একটা ডিফেন্স সিস্টেম তৈরি করলো। এই ডিফেন্স সিস্টেমকে ফ্রান্স নাম দিল ম্যাগিনট ডিফেন্স সিস্টেম। সেই সময় বা সেই সময়ের পৃথিবীতে এই ডিফেন্স সিস্টেমকে ভাঙার মতো কোনো শক্তি ছিল না, এমনটাই মনে করেছিল ফ্রান্স। ফলে জার্মানদের কোনো নাম্বার তারা দিয়েছিল না। পরিবর্তে জার্মানরা ব্লিটজক্রিগ ফরম্যাটটাকে নতুনভাবে তারা ফলো করা শুরু করে। ব্লিটজক্রিগ হচ্ছে অনেকটা 3 ডাইমেনশন, অর্থাৎ অ্যারো ডাইমেনশনে এটা আক্রমণে যায়। এর প্রথম অংশেই থাকবে ইঞ্জিনিয়ার্স, অর্থাৎ আগে বুঝে নেওয়া দরকার যে ম্যাগিনট ডিফেন্স সিস্টেমটা ঠিক কী ছিল। ম্যাগিনট ডিফেন্স সিস্টেমের প্রথম পর্যায় ছিল, যেটা ফ্রান্স তৈরি করেছিল, বিভিন্ন দুর্গ। পরের পর্যায়ে ছিল ঘন জঙ্গল এবং তারপরে নদী। এবং এই দুর্ভেদ্য যে ডিফেন্স সিস্টেমকে ভাঙা কার্যত অসম্ভব বলেই ফ্রান্স সেনারা মনে করেছিল, কিন্তু জার্মান সেটা মনে করেনি। ব্লিটজক্রিগ ফরম্যাটে যে সিস্টেম আছে সেটি হলো এই ব্লিটজক্রিগ ফরম্যাটটা অনেকটা অ্যারো ফরমেশনে এগিয়ে যায়। এর প্রথম অংশে থাকে ইঞ্জিনিয়াররা। তাদের কাজ হলো খুব দ্রুত মাত্র কয়েক ঘন্টার মধ্যে জঙ্গল কেটে রাস্তা তৈরি করা। দ্বিতীয় ফরম্যাটের যে ইঞ্জিনিয়াররা থাকেন তাদের কাজ হলো নদীর উপর দ্রুত ব্রিজ তৈরি করা কয়েক ঘন্টার মধ্যে। তারপর থেকে সাজোয়া ট্যাঙ্ক বাহিনী এবং হেলিকপ্টার। এদের কাজ হলো দ্রুত শত্রুর অংশে প্রবেশ করে শত্রু শিবিরকে গুড়িয়ে দাও। এবং ফ্রান্সকে ঠিক এভাবেই ধরাশায়ী করেছিল জার্মানরা, এবং খুব দ্রুত জার্মানরা এগিয়ে গেছিল যুদ্ধের গতি নিয়ে। অনেকে জানতে ইচ্ছা করছে যে ব্লিটজক্রিগ এত ভয়ঙ্কর কেন। কারণ এতদিন পর্যন্ত ভারত যে ওয়ার ফরম্যাটকে ফলো করেছে বা স্ট্র্যাটেজিকে ফলো করেছে তা হলো ডিফেন্সিভ, অর্থাৎ অপারেশন পরাক্রমে সৈনিকদের বলা হয়েছিল যে পাকিস্তানি আক্রমণ হলে হোল্ড, তাকে ঠেকাবে। কিন্তু ব্লিটজক্রিগ বা কোল্ড স্টার ডক্ট্রিন হলো পুরোপুরি অফেন্সিভ, অর্থাৎ আগে আক্রমণ করো, পরে কথা বলো। এবার অনেকে জানতে ইচ্ছা করছে যে পাকিস্তান তো ভীত কেন। আপনারা শুনবেন যে পাকিস্তান ভারতের এই নতুন ফরম্যাট ব্লিটজক্রিগকে ঠেকানোর জন্য, প্রতিরোধ করার জন্য কীভাবে সাজিয়েছে তাদের ডিফেন্স সিস্টেমকে। এবার যে প্রশ্ন উঠবে যে ব্লিটজক্রিগ ভারতের নতুন ওয়ার স্ট্র্যাটেজি, তাকে নিয়ে পাকিস্তান ঠিক কতটা আশঙ্কিত এবং আতঙ্কিত, এবং তারা তাদের সীমান্তের সুরক্ষা বা 3 লেয়ার সিকিউরিটি কীভাবে তৈরি করেছে। যে তথ্য বিভিন্ন স্যাটেলাইট ইমেজকে অ্যানালিসিস করা হয়েছে, এবং স্যাটেলাইট ইমেজকে অ্যানালিসিস করে বিভিন্ন গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে যে তথ্য হাতে আসছে তা অত্যন্ত মারাত্মক। পাকিস্তান পিওকে থেকে শুরু করে করাচি পর্যন্ত 3টে লেয়ারে তাদের সিকিউরিটি ব্যবস্থাকে নতুন করে সাজিয়েছে। কিভাবে? প্রথমে পাক রেঞ্জার্স রাখা হয়েছে। পাক রেঞ্জার্সদের সঙ্গে তাদের এলিট কমান্ডো ফোর্স এসএসজিকে মিশিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম অ্যাটাককে প্রতিরোধ করতে পারে পাকিস্তান। দ্বিতীয় লেয়ারে তারা রেখেছে মাল্টি ব্যারেল রকেট লঞ্চার, অর্থাৎ কোনো এয়ারক্রাফটে তারা রিটালিয়েট করতে পারবে। এবং তৃতীয় যে লেয়ার রয়েছে সেখানে তাদের JF-17 এবং F-16 যে ফাইটার জেটকে তারা মোতায়েন করেছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, ল্যাডউইগের রিসার্চ পেপার বলছে যে এই ব্লিটজক্রিগ ফরম্যাট যা ভারত ফলো করছে এই মুহূর্তে, জার্মানদের যে ওয়ার স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি বা সেই নির্দিষ্ট ওয়ার ফরম্যাটকে প্রতিরোধ করার মতো ক্ষমতা এই মুহূর্তে পাকিস্তানের নেই। আমরা বলছি না, আমি বলছি না, এটা ডক্টর ল্যাডউইগের যে রিসার্চ পেপার হার্ভার্ড ইউনিভার্সিটিতে ইতিমধ্যে যে জমা পড়েছে সেই গোপন রিপোর্ট বলছে। এবং এই ব্লিটজক্রিগের সবথেকে যেটা দুর্ধর্ষ বিষয় তা হলো 3টি বিষয়। প্রথম, স্পিড, গতি, অত্যন্ত দ্রুত গতিতে সৈন্যবাহিনী ঢুকে পড়বে গেরিলা ওয়ারফেয়ারের মাধ্যমে। দ্বিতীয় হলো সারপ্রাইজ অ্যাটাক, অর্থাৎ এমন সময় অ্যাটাক করবে যারা শত্রু শিবির বুঝতেও পারবে না। এবং তৃতীয় হলো সিনক্রোনাইজড অ্যাটাক, অর্থাৎ অনেকগুলো দিক থেকে একই সঙ্গে খুব কমিউনিকেটেড ওয়েতে একটা অ্যাটাক হবে, যেটা শত্রু শিবিরকে বিচলিত করবে, ধরাশায়ী করে দেবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো পাকিস্তানের নিউক্লিয়ার ডক্ট্রিন।
পাকিস্তানের নিউক্লিয়ার ডক্ট্রিনে বলা আছে যে যদি তারা মনে করে তাদের সার্বভৌমত্ব কোনোভাবে বা ব্যাপকভাবে সেটা আঘাতপ্রাপ্ত হয়েছে, তারা সঙ্গে সঙ্গে নিউক্লিয়ার ওয়্যার বা পরমাণু যুদ্ধ শুরু করবে। এক্ষেত্রে তারা এই যুক্তিকে সামনে রেখে, তাদের সার্বভৌমত্ব ধ্বংস হচ্ছে এই যুক্তিকে সামনে রেখে তারা যে আন্তর্জাতিক জনমত গঠন করার পথে গিয়ে তারা এই পরমাণু আক্রমণের দিকে এগোবে। এটা একটা সুবিধা পাকিস্তানের জন্য। ভারত প্রথম থেকে বলেছে যে নো ফার্স্ট ইউজ নিউক্লিয়ারের ক্ষেত্রে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা জানি যে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা প্রথম নিউক্লিয়ার ওয়েপেন ব্যবহার করতেই পারি। কিন্তু পাকিস্তানের এই নিউক্লিয়ার ডক্ট্রিনে কিছু সমস্যা ভারতের ক্ষেত্রে আছে, কারণ ভারত দায়িত্বশীল রাষ্ট্র। সেই কারণে এই যে নিউক্লিয়ার ডক্ট্রিন রয়েছে সেটা এতদিন পর্যন্ত সুন্দরজি ডক্ট্রিনের ক্ষেত্রে সমস্যা ছিল। অর্থাৎ সুন্দরজি ডক্ট্রিন দিয়ে পাকিস্তানের নিউক্লিয়ার ডক্ট্রিনকে ভাঙা যাচ্ছিল না। কিন্তু এখানেই খেলা দেখাবে এই নতুন ব্লিটজক্রিগ ফরম্যাট, এবং এখান থেকেই নতুন এই ব্লিটজক্রিগ যে ওয়ার স্ট্র্যাটেজি তার খেলা শুরু হবে। এই নতুন ওয়ার স্ট্র্যাটেজি অনুসারে আমাদের যে আইবিজি অর্থাৎ ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ, এই ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ অত্যন্ত বিদ্যুৎ গতিতে ঢুকে পড়তে পারবে পাকিস্তানের যে জমি বা ভূখণ্ডের ভেতরে বা তাদের এরিয়ার মধ্যে। এবং এই আইবিজি অর্থাৎ ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপকে ফলো করবে আমাদের সাজোয়া ট্যাঙ্ক বাহিনী, যেখানে ফিশ্ব ট্যাঙ্ক থাকবে, অর্জুন ট্যাঙ্ক থাকবে, পিএমটি সারদ থাকবে, এবং তার পিছু পিছু ঢুকবে অ্যান্টি ড্রোন ইউনিট। এবং এক একটা ইউনিটে 5 থেকে 7,000 মাত্র সেনা থাকার জন্য খুব হালকা ইউনিট হবে। ফলে অনেক ভারী না হওয়ার জন্য শত্রু শিবির জানতে পারবে না ঠিক কখন আমাদের সেনাবাহিনী প্রবেশ করছে, যেমনটা অপারেশন উড়ির ক্ষেত্রে হয়েছিল। এবং এর পাশাপাশি অপারেশন চলাকালীন আমাদের যে আইবিজি গ্রুপ তারা প্রয়োজনে গ্লোব মাস্টার থেকে প্যারা ড্রপ করাতে পারে, অর্থাৎ প্যারা এসএফও এই অপারেশনে যে কোনো সময় অংশ নিতে পারবে। এর সঙ্গে অর্থাৎ এই টোটাল ট্রুপের সঙ্গে আর একটা বাহিনী থাকবে যার নাম শুনলে শত্রু শিবিরের ঘুম চলে যায়, সেটা হলো ঘাতক প্ল্যাটুন। 500 জনের স্পেশাল এই টিম ঘাতক প্ল্যাটুন, তারা মারতে মারতে ঢুকবে। এবং তারপরই এই অংশের সঙ্গে যুক্ত হবে আমাদের অ্যাপাচে, আমাদের রুদ্র এবং আমাদের যে অন্যান্য হেলিকপ্টার ইউনিটগুলো আছে তারা এর সঙ্গে যুক্ত হবে। এটা মজার বিষয় হলো বা গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর বিষয় হলো যে এই যে আইবিজি গ্রুপ, এদের গতি হলো মোটামুটি ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত। আগের স্ট্র্যাটেজিতে আমাদের এক একটা যে সেনার ইউনিট বা ট্রুপ সেটা ঘন্টায় 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত যেত, অত্যন্ত ভারী থাকার জন্য। কিন্তু নতুন স্ট্র্যাটেজি অনুসারে বা নিউ স্ট্র্যাটেজি অনুসারে আমাদের এই নতুন যে ইউনিট বা আইবিজি গ্রুপ এরা ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত এগোতে পারবে। ফলে 24 ঘন্টার মধ্যে কতটা পৌঁছবে আপনারা বুঝতেই পারছেন। বা প্রয়োজনে স্ট্র্যাটেজিক্যালি আমরা একটা নির্দিষ্ট অংশে গিয়ে আমাদের আইবিজি অবস্থান করবে। এক্ষেত্রে আমরা পাকিস্তানের নিউক্লিয়ার বটম লাইনেই থাকবো, অর্থাৎ আগের যে কনভেনশনাল ওয়ার সিস্টেম ছিল তাতে আমাদের সেনাবাহিনী এটা মনে করতো যে দখল মানে বা অধিকার মানে সরাসরি লাহোর বা শিয়ালকোটে পৌঁছে যাওয়া। কিন্তু এক্ষেত্রে আমাদের সেনাবাহিনী পৌঁছবে স্ট্র্যাটেজিক্যালি পাক ভূখণ্ডের এমন একটা অংশ পর্যন্ত যেটা পাকিস্তানের নিউক্লিয়ার ডক্ট্রিনকে আঘাত করবে না। কিন্তু উল্টো দিক থেকে চিন্তা করলে আপনারা দেখবেন যে পাকিস্তানের একটা মেজর ভূখণ্ড আমাদের আইবিজির হাতে থাকবে এই নতুন ওয়ার স্ট্র্যাটেজির জন্য। ফলে একটা সুবিধা তৈরি হবে। সেই সুবিধা হলো পাকিস্তান নিউক্লিয়ার ওয়েপেন ব্যবহারের জন্য আন্তর্জাতিক জনমত তৈরি করতে পারবে না, ফলে তারা ব্যবহার করতে পারবে না। দ্বিতীয়ত, ভারত পাকিস্তানকে ঘাড় ধরে টেবিলে বসাতে পারবে। এক্ষেত্রে ভারতের যে সিকিউরিটি সিস্টেম আছে, আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি আছে, সেটার ক্ষেত্রে পাকিস্তানকে আমরা বাধ্য করব সেটা মেনে চলার জন্য। তা না হলে পাকিস্তানের যে একটা বড় ভূখণ্ড ভারতের আইবিজির হাতে রয়েছে সেটা পাকিস্তানের পক্ষে একটা গলার কাঁটায় পরিণত হবে। এবং আমরা আমাদের ওয়ার স্ট্র্যাটেজি অনুসারে পাক ভূখণ্ডের মধ্যে এমন জায়গায় অবস্থান করব যে প্রত্যেক মুহূর্তে তাদের বাধ্য করব আমাদের ন্যাশনাল সিকিউরিটিকে মেনে চলার জন্য। এবং মার্কিন গবেষক ল্যাডউইগের রিসার্চ পেপার দাবি করছে বা কনফিডেন্সিয়াল রিপোর্ট বলছে যে ঠিক কোন অংশ দিয়ে ভারতের প্রত্যাঘাত চালাতে পারে সেই অংশের উল্লেখ রয়েছে এই রিসার্চ পেপারে। কিন্তু টেকনিক্যাল অনেকগুলো কারণের জন্য আমরা এই এপিসোডে সেই অংশগুলো উল্লেখ করব না। এবং একই সঙ্গে আপনাদের বলে রাখি, ডক্টর ওয়াল্টার সি ল্যাডউইগের এই গবেষণাপত্রটি আরও একটি চাঞ্চল্যকর দাবি করেছে। কি দাবি করা হচ্ছে পাকিস্তান যদি আরও একবার মিস অ্যাডভেঞ্চারের চেষ্টা করে তাহলে ভারতের আইবিজি এবং ঘাতক প্লাটুন তারা প্রত্যাঘাতে যাবে এবং পাকিস্তানের যে কোনো বড় ভূখণ্ড সেটা মুহূর্তের মধ্যে ভারতের অধিকারে চলে আসবে। মাত্র 24 ঘন্টার মধ্যে পাকিস্তান কি করবে তার উপর
নির্ভর করছে ভারতের পরবর্তী প্রত্যাঘাত, সেটা শুধুমাত্র বোধহয় সময়ের অপেক্ষা। আরও নতুন ইনফরমেশন নিয়ে, চাঞ্চল্যকর তথ্য নিয়ে ফিরবো আপনাদের সঙ্গে তথ্য শেয়ার করতে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।